হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নেট সেট পরীক্ষাতে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসে মানে পেপার টু ইংলিশ লিটারেচার থেকে সেই রকম কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এইখানটায় দেখতেই পাচ্ছ টাইটেলটা এমসিকিউ অন দ্য রেনেসা পিরিয়ড। আমি কি করব, যে পিরিয়ডগুলো রয়েছে হিস্ট্রি অফ লিটারেচারে সেই রকম পিরিয়ডগুলো ধরে ধরে মোটামুটিভাবে কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে হাজির হব, যাতে করে তোমাদের কিছুটা হলেও সেটা সুবিধাজনক হয়। তো হচ্ছে গিয়ে এইটা এখানে পার্ট 1 রয়েছে, এখানে কিন্তু আরও কয়েকটা পার্ট, কারণ রেনেসা পিরিয়ড মানে বুঝতেই পারছো শেক্সপিয়ারের যে সময়টা, সেই সময়টা কিন্তু একটার মধ্যে দেওয়া সম্ভব নয় এতজন বা এতগুলো এত ইনফরমেশন রয়েছে। সেই জন্য আমি একটা দুটো বা তিনটে পার্টে আমি সেটাকে ভাগ করে নিয়ে আলোচনা করব। তো বেশি করে না, মাত্র 15টা থেকে 20টা মতন কোয়েশ্চেন নিয়ে নিয়ে আমি আলোচনা করব। তো এইরকমভাবে তোমরা করতে পারো। আমি এখানটায় এমনভাবে সাজিয়েছি যে পাওয়ার পয়েন্টের মতন করে রাখা আছে, যে হচ্ছে অপশন দিয়ে দিয়েছি, এবার অপশনটা অনুযায়ী তোমাদেরকে উত্তর দিতে হবে এবং তোমাদের তার জন্য কিছুটা সময় দেওয়া থাকবে। তারপরে আমি আনসারটা দেবো, তাতে করে তোমাদের কিন্তু একটা প্রিপারেশন মতনও হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে শুধুমাত্র নেট সেট বলা ভুল, পিএসসিরও অনেক সময় লিটারেচার থেকে বিভিন্ন রকম প্রশ্ন এসে থাকে, তাদের জন্যও কিন্তু এটা সুবিধাজনক হবে। তো চলো তাহলে এটা শুরু করা যাক। তো সবার আগে দেখে নাও টাইম পিরিয়ডটা 1550 থেকে 1660। 1660 বুঝতেই পারছো, হচ্ছে রেস্টোরেশন অফ দ্য মনার্কি ইন ইংল্যান্ড। তো তার আগে যে পিরিয়ডটা সেটা হচ্ছে গিয়ে রেনেসা পিরিয়ড। তো রেনেসা পিরিয়ডের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব কে না, উইলিয়াম শেক্সপিয়ার। তো চলো তাহলে শুরু করা যাক সেটা। আর এইটা বলতে বলতে আমি যে শুধুমাত্র এই প্রশ্নগুলোর আনসারই করাবো তা নয়, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, কারণ ভিডিওর যে এই যে প্রশ্নগুলো করবো তার সাথে সাথে কিন্তু আমি কিছু এক্সট্রা কোয়েশনও আলোচনা করতে থাকবো, ফলে 15টা মনে হলেও সেই 15টার জায়গায় কিন্তু সেটা 20টা বা 25টাও হয়ে যেতে পারে। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নিই। দ্য ফার্স্ট ট্র্যাজেডি রিটেন ইন ইংলিশ ইজ অপশন 1 এডওয়ার্ড দ্য সেকেন্ড, অপশন 2 হেমলেট, অপশন 3 গর্ভডাক, অপশন ডি ডক্টর ফস্টাস। তোমরা আশা করছি জানো কোনটা আনসার হবে, নিশ্চয়ই ভেবে নিয়েছো। অত্যন্ত সহজ, এটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করলাম। তাহলে বলো দেখি আনসারটা কি হবে। উত্তরটা হচ্ছে গর্ভডাক। এবার গর্ভডাক কবে লেখা হয়েছে এটা কিন্তু দ্বিতীয় প্রশ্ন হিসেবে বলতে পারি। তাহলে ব্যাকেটে দেওয়াই দিয়ে দিয়েছি 1561 সালে এটা কিন্তু ইয়ে করা হয়েছিল, পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, গর্ভডাক কে লিখেছিল সেটা একটা পরে প্রশ্ন রয়েছে, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। তো চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। রয়েছে প্রিন্সিপিয়া ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার। কোন বছর প্রিন্সিপিয়া পাবলিশ করা হয়? তো প্রিন্সিপিয়া তোমরা জানো নিশ্চয়ই, এটা কিসের উপরে বই, বলো দেখি কিসের উপরে বই। এই বইটা কিন্তু ম্যাথামেটিক্সের উপরে, এবং অবশ্যই এর সাথে সাথে কিন্তু ফিজিক্সের উপরেও। এখানেই কিন্তু 3টে গতিসূত্র রয়েছে। ঠিক আছে। কে লিখেছেন? লিখেছেন স্যার আইজ্যাক নিউটন। আর এটা কবে পাবলিশ হয়েছিল দেখে নি। এর উত্তর হচ্ছে অপশন 3। তাহলে যারা যারা অপশন 3 বলেছো তারা এক পেলে, তাহলে হচ্ছে 1687 সাল। ঠিক আছে, 1687 সাল। তারপরে থিয়েটার্স ওয়ার ক্লোজড ইন ইংল্যান্ড ইন। আচ্ছা, থিয়েটার ইংল্যান্ডে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার এখানটায় অপশনগুলো দেখো, 1642, 1648, 1660, 1623। এবার এইগুলোর মধ্যে কোনটা তোমাদের মনে হয়? দেখো, এর আগেও কিন্তু যে থিয়েটার বন্ধ করা হয়নি ইংল্যান্ডে তা বলা ভুল। যখন প্লেগ রোগ ছড়িয়েছিল তখনও কিন্তু বন্ধ করা হয়েছিল। সেটা কোন সময় বলো দেখি। সেটা কিন্তু 1592 টু 1594। তো এই অপশনগুলোর মধ্যে আমাদের কোনটা সেটা জানতে হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে অপশন 1642। কি হয়েছিল না, সেই সময় হচ্ছে পিউরিটান এজ শুরু হয়েছিল। আমরা জানি অলিভার ক্রমওয়েলের রাজত্ব শুরু হয়েছিল এবং তারা যেহেতু এই সমস্ত নাটক গান এই সমস্ত কোনো কিছু পছন্দ করতো না, তারা কিন্তু সম্পূর্ণ ব্যানিশমেন্ট দিয়ে দিয়েছিল এই সমস্ত থিয়েটার্সগুলোর উপরে। এবং যখন অলিভার ক্রমওয়েলের রাজত্ব শেষ হয়ে যায়, মানে হচ্ছে গিয়ে আবার যে মনার্কি তার রেস্টোরেশন ঘটে 1660-তে, তার সাথে সাথে কিন্তু আবার নাটকের আগমন ঘটে ইংল্যান্ডে। তো এই যে মাঝখানে টাইম পিরিয়ড প্রায় 18 বছর, এই টাইম পিরিয়ড মানে 1642 টু 1660, এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তেমনভাবে উল্লেখযোগ্য কোনো ইয়ে কিন্তু হয়নি, মানে নাটক লেখাও হয়নি বা সেগুলো কিন্তু না মঞ্চস্থও হয়নি বলা যায়। ঠিক আছে। তো এই যে হচ্ছে রেস্টোরেশন অফ মনার্কি, কে বসেছিল বলো তো সিংহাসনে? তিনি বসেছিলেন যিনি
আর কেউ নন, তিনি হচ্ছেন চার্লস দ্য সেকেন্ড। ওকে, চার্লস দ্য ফার্স্টকে বিহেড করা হয়েছিল, গলা কেটে মাথা কেটে খুন করা হয়েছিল 1642-তে। তারপরে 1660-তে আবার চার্লস দ্য সেকেন্ড তিনি সিংহাসনে বসেন। ওকে, তারপরে প্রশ্নতে যাই, ভেনিস প্রিজার্ভড ওয়াজ রিটেন বাই হুম? কে লিখেছেন ভেনিস প্রিজার্ভড? উইলিয়াম শেক্সপিয়ার, থমাস অটওয়ে, উইলিয়াম ওয়াইচার্লে, জর্জ ফার্কিউহার। কার লেখা বলতে হবে, ভাবো উত্তর দেখি। নিশ্চয়ই ভেবে নিয়েছ, আনসারটা দেখে নিই। আনসার হচ্ছে থমাস অটওয়ে। কোন বছর লিখেছেন? 1682। ঠিক আছে, তারপরে হু ইজ কল্ড দ্য চাইল্ড অফ রেনেসা অ্যান্ড রেফরমেশন? রেনেসা আর রেফরমেশন দুটোতেই কিন্তু তার মানে অত্যন্ত অবদান রয়েছে বা তাদের দ্বারা তিনি প্রভাবিত। তো এদের মধ্যে কে? 1 নম্বরে রয়েছে এডমান্ড স্পেন্সার, অপশন 2 সিডনি, অপশন 3 ন্যাশ, অপশন 4 এডমান্ড স্পেন্সার। এখানে কিন্তু দেখো এডমান্ড স্পেন্সারের দুটো রয়েছে। ইচ্ছা করে আমি ট্রিক কি করেছি, কোনটা হবে আনসার ভেবে দেখো, ইচ্ছে করেই দেওয়া। নিশ্চয়ই ভেবে নিয়েছো। এটার উত্তর হচ্ছে অপশন 4 এডমান্ড স্পেন্সার, কারণ অপশন এতে রয়েছে এডমান্ড স্পেন্সার, সি রয়েছে, সেই জন্য কিন্তু বানানটা ভুল ওটা। এগুলো কিন্তু চোখে রাখতে হবে। ওকে, তারপরে এফ নম্বর কোয়েশ্চেন, হু হ্যাজ বিন কল্ড দ্য পোয়েটস পোয়েট? মানে কবিদের কবি কাকে বলা হয়? শেক্সপিয়ার, স্পেন্সার, সিডনি, জর্ডান। এটা কিন্তু ভুল হওয়ার খুব চান্স, যদি ভালো মতো না পড়ে থাকো তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স খুব থাকবে। আমরা অনেকেই ভাববো শেক্সপিয়ার বিশাল একজন ছিলেন, তো শেক্সপিয়ারকেই বলে দেবো কারণ তিনি অনেক সনেট টনেট লিখেছেন, কিন্তু না, আনসার হচ্ছে স্পেন্সার। এডমান্ড স্পেন্সারকে পোয়েটস পোয়েট বলা হয়। ওকে, তারপরে গর্বটা ওয়াজ রিটেন বাই হুম? গর্বটা কে লিখেছেন? গর্বটা, এই যে প্রথম প্রশ্নটা করলাম, তাহলে প্রথম আনসার যেটা সেটা নট নোন, কেউ জানি না এখন অবধি, অজ্ঞাত রয়েছে। অপশন 2 থমাস স্যাগভিল, অপশন 3 হচ্ছে বেন জনসন, আর অপশন 4 থমাস মর্টন অ্যান্ড থমাস স্যাগভিল। বলো দেখি আনসার কি হবে, সময় দিচ্ছি, ভাবো। থমাস স্যাগভিল, বেন জনসন। বেন জনসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সেই সময়কার নাট্যকার, তার লেখা ভলপনে রয়েছে, মানে দ্য ফক্স যেটা। তারপরে হচ্ছে গিয়ে এভরি ম্যান ইন হিজ হিউমার রয়েছে, গুরুত্বপূর্ণ একজন লোক। তিনি কি গল্পটা লিখেছেন? না। তো চলো উত্তরটা দেখে নিই। উত্তর হচ্ছে অপশন 4 থমাস মর্টন অ্যান্ড থমাস স্যাগভিল, এনারা দুজন মিলে লিখেছেন। থমাস স্যাগভিল তিনি কিন্তু 4th আর 5th পার্টটা লিখেছেন। এটা 5টা খণ্ডে বিভক্ত, তো তার মধ্যে প্রথম 3টে লিখেছেন থমাস মর্টন, আর লাস্টে 4র্থ এবং 5ম খণ্ডটা লিখেছেন থমাস স্যাগভিল। ওকে, তারপরে হু ফার্স্ট ট্রান্সলেটেড ইলিয়াড, ওডিসি অ্যান্ড হিমস ইন ইংলিশ? তো দেখো, ইলিয়াডকে, ওডিসিকে বা হিমগুলোকে, এগুলোকে আলাদা আলাদাভাবে অনেকেই লিখেছেন। এই তিনটিকে মানে ইংলিশে ট্রান্সলেট করেছেন কে সর্বপ্রথম ইংলিশে? তিনি হচ্ছেন গিয়ে, তাহলে অপশনগুলো কি, জর্জ চ্যাপম্যান, থমাস মিডলটন, জন ওয়েবস্টার, না ক্রিস্টোফার মার্লো? আনসার কি? আনসার হচ্ছে জর্জ চ্যাপম্যান। আশা করছি তোমরা সকলেই পেরেছো, যারা পারোনি কোনো ব্যাপার না, জেনে গেলে। তারপরে দ্য আর্লিয়েস্ট মোরালিটি প্লে ওয়াজ? সব থেকে প্রথম মোরালিটি প্লে কোনটা? এভরিম্যান, তারপরে হচ্ছে গিয়ে দ্য কাসল অফ পার্সিভারেন্স, তারপরে হিক্স কর্নার, আর অপশন 4 ম্যানকাইন্ড। কোনটা বলো দেখি, কোনটা আনসার? ভাবো ভাবো, সময় দিলাম, চটপট। আচ্ছা, না পারলে দেখে নিই আনসারটা। আনসার হচ্ছে দ্য কাসল অফ পার্সিভারেন্স, দ্য কাসল অফ পার্সিভারেন্স। তারপরে টেম্বারলেন ওয়াজ রিটেন বাই? টেম্বারলেন কে লিখেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেখা। মার্লো, কিড, লিলি, না শেক্সপিয়ার? খুব সহজ। এনার যে লেখক তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা লেখা লিখেছেন, ডক্টর ফস্টাস। আশা করছি এবার সকলেই পারবে, ভেবে নিয়েছো নিশ্চয়ই, যদি না জেনে থাকো তাহলে দেখে নাও। আনসার হচ্ছে মার্লো, ক্রিস্টোফার মার্লো। তারপরে মোস্ট সাকসেসফুল অ্যান্ড সেলিব্রেটেড ওয়ার্ক বাই মার্লো ইজ? আচ্ছা, এখানটায় ওয়ার্ক বলতে কোন লেখাটা নয়, লেখার মানে মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকে, বিলজেবাব, গ্যালস্টন, এডওয়ার্ড দ্য সেকেন্ড, না ডক্টর ফস্টাস? এগুলো অমর সৃষ্টি যাকে বলে, হচ্ছে মার্লোর দ্বারা তৈরি কোন চরিত্রটা অত্যন্ত মানে হচ্ছে গিয়ে সাকসেসফুল হয়েছে, সেলিব্রেটেড হয়েছে? ভাবো, একটু আগেই বললাম, খুব সহজ রিলেটেড কোয়েশ্চেন, হচ্ছে ডক্টর ফস্টাস। তারপরে অপশন 4 ডক্টর ফস্টাস। তারপরে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ওয়াজ রিটেন বাই? স্প্যানিশ ট্র্যাজেডি কে লিখেছেন? থমাস হেইউড, থমাস ন্যাশ, থমাস ডেলোনি, থমাস কিড? এদের মধ্যে কে লিখেছেন? খুব সহজ কিন্তু, অপশন না দেখলে গেলেই ভালো, কারণ এটির নামেই থমাস রয়েছে, টাইটেলটা আলাদা। ভাবো, ভেবে নিয়েছো নিশ্চয়ই। আনসারটা হচ্ছে থমাস কিড। এবার কোয়েশ্চেন দেখো এর মধ্যে দিয়েছি, হোয়াট ইজ দ্য সেকেন্ড টাইটেল অফ দ্য প্লে? বলো দেখি। এই যে কোয়েশ্চেনটা ছিল দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এইটার আরেকটা টাইটেল রয়েছে, কি টাইটেলটা? আমি বলবো না,
দেখি একদিন ওয়েট করব কারা কারা বলতে পারো। কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে যাই। হুইচ amongst the plays mentioned below is written by জন লিলি? জন লিলির লেখা নিচের নাটকগুলির মধ্যে কোনটি? ইউফিয়াস, এন্ডিমিয়ান, অপশন 3 অ্যানাটমি অফ অ্যাবসার্ডিটি, আর অপশন 4 অপশন 1 and 2। ভালো, কোনটা? ইউফিয়াস, এন্ডিমিয়ান, অ্যানাটমি অফ অ্যাবসার্ডিটি, না প্রথম যে দুটো অপশন মানে অপশন 1 2 ইউফিয়াস আর এন্ডিমিয়ান দুটোই? ভাবো, ভাবলে? ভাবো ভাবো, নিশ্চয়ই তোমরা প্রিপারেশন তো নিয়েই রেখেছো, সামনে নেট পরীক্ষা আসছেই। তাহলে আনসারটা দেখে নিই। আনসারটা হচ্ছে গিয়ে অপশন 1 and 2, তার মানে ইউফিয়াস আর এন্ডিমিয়ান দুটোই। তাহলে অ্যানাটমি অফ অ্যাবসার্ডিটি এইটা কে লিখেছেন? এইটা লিখেছেন কিন্তু থমাস ন্যাশ। এটা লিখেছেন থমাস ন্যাশ। আর হচ্ছে গিয়ে জন লিলির লেখাও একটা কিন্তু রয়েছে, তার নাম হচ্ছে গিয়ে অ্যানাটমি অফ কি জানো, ঠিক মাথায় আসছে না, আমি মনে পড়লে আমি অবশ্যই এডিট করে দেবো। তো চলো তাহলে তারপরটা দেখে নিই। হু অ্যামাংস দ্য ফলোয়িং আর নট ইউনিভার্সিটি উইটস? আচ্ছা, নিম্নোক্তদের মধ্যে কে ইউনিভার্সিটি উইটস নয়? আমরা জানি 7 জন ছিলেন ইউনিভার্সিটি উইটস, নিশ্চয়ই তোমরা মনে করে নিতে পারছো। তাহলে নামগুলো মিলিয়ে নাও, মিলিয়ে নিলেই কিন্তু তাহলে হয়ে যাবে। প্রথম অপশনে রয়েছে পিল অ্যান্ড গ্রিন, অপশন 2 মার্লো অ্যান্ড স্পেন্সার, অপশন 3 মার্লো অ্যান্ড ন্যাশ, আর অপশন 4 কিড অ্যান্ড পিল। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, খুব সহজ। পিল ছিলেন, গ্রিন ছিলেন, মার্লো ছিলেন, কিড ছিলেন, ন্যাশ ছিলেন, ছিলেন না কে? স্পেন্সার। তাহলে যেটাতে স্পেন্সার রয়েছে সেটাকে আমরা বাদ করব। যদিও মার্লো কিন্তু ছিলেন, কিন্তু অপশনটা আমাদেরকে ভাবতে হবে। অপশন 2 হচ্ছে, তাহলে যেটা বাদ গেল মানে যেটা আনসার সেটা হচ্ছে গিয়ে অপশন 2 মার্লো অ্যান্ড স্পেন্সার। অপশন 2 মার্লো অ্যান্ড স্পেন্সার। তারপরে যাই, তারপরে হুজ রাইট, লাস্ট প্রশ্নে একেবারে এসে হাজির হয়েছি। হুজ রাইটিংস ও মোস্ট টু হলিনশেডস ক্রনিকল? হলিনশেডস ক্রনিকল এটার ফুল টাইটেল তোমরা নিশ্চয়ই জানো, কি হবে বলো দেখি? হলিনশেডস ক্রনিকলস অফ স্কটল্যান্ড, আয়ারল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড, বা ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এরকম কিছু একটা টাইটেলটা রয়েছে। যাই হোক, সরি। তো এই যে ক্রনিকলস, হলিনশেডস ক্রনিকল নামে আমরা একে বেশি যেহেতু জানি, এটার কাছে সব থেকে বেশি ঋণী কে? অপশন 1 মার্লো, অপশন 2 ডেকার, অপশন 3 শেক্সপিয়ার, অপশন 4 ড্যানিয়েল। মার্লো, ডেকার, শেক্সপিয়ার, ড্যানিয়েল, এর মধ্যে কে সব থেকে বেশি ঋণী? দেখো, মার্লো, শেক্সপিয়ার, ড্যানিয়েল, এরা তিনজনই কিন্তু এই হলিনশেডস ক্রনিকল থেকে অনেক কিছু নিয়েছে। তো তাদের মধ্যে সব থেকে বেশি ঋণী কে? সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের শেক্সপিয়ার। তো শেক্সপিয়ারের লেখা কোনটা কোনটা মোটামুটিভাবে এই হলিনশেডসের যে ক্রনিকল রয়েছে সেটার কাছে ঋণী? না, সেটা হচ্ছে সিম্বেলিন, তারপরে আর কি কি হচ্ছে গিয়ে কিং লিয়ার, তারপরে আর কি কি যেন রয়েছে, সেইগুলো কিন্তু হচ্ছে এই যে হলিনশেডস ক্রনিকল সেটার জন্য কিন্তু মানে তার কাছে অত্যন্ত ঋণী। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি প্রশ্নগুলো তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি তাহলে এর পরবর্তীতে যে ভিডিওগুলো রয়েছে বা আরও প্রশ্ন, সেইগুলো আমি অবভিয়াসলি নিয়ে আসার চেষ্টা করব। আর যদি ভালো না লাগে তাহলে সেটাও জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।